16 বছরের মেয়েটার শরীরে লাগলো বিধবার ফ্যাকাশে চিহ্ন। কন্যার গলার মোটা স্বর্ণের চেন, হাতের মোটা স্বর্ণের বালা, নাকের নাকফুল খুলে ফেলল গ্রামের বয়স্ক মুরব্বীরা। হাতের শুভ্র রাঙা শাখা, কপালে লেপে রাখা রক্তবর্ণ সিঁদুরটাও মুছে দিল কেমন নির্মমতায়। কন্যার মুখে কোনো উদ্বেগ নেই, বিষাদ নেই, চোখ দুটো যেন ধুধু মরুভূমি। দূর হতে দূর কোথাও যেন কিচ্ছু নেই, কেবল মনে হচ্ছে ইতিহাসে বিধ্বস্ত হওয়া কোনো হিমালয় হয়তো। শরীরের চকচকে রঙের শাড়িটা খুলে অবশেষে সাদা থান পরিয়ে দিয়ে মেয়েটার শরীরে এঁকে দিল বিধবার চিহ্ন। এতক্ষণ এত ধস্তাধস্তিতে কন্যার ক্লান্তি ভার করল শরীর জুড়ে। ষোড়শীর বিধ্বস্ত মেয়েটা মাটিতে উপর হয়ে শুয়ে পড়ল। দেহ যার দিচ্ছে না, ঝিমিয়ে এলো শরীর, অবচেতন হয়ে নেতিয়ে গেল মাটির বক্ষে। গ্রামের মহিলারা মাটিতে নেতিয়ে পড়া অলোকনন্দের দিকে ধ্যান দিল না, যেন ফেলনা জিনিসের ঠাঁই মাটিতে হওয়াই স্বাভাবিক। আর বিধবা নারীদের জায়গা যেন চিরপরিচিত প্রথা অনুসারে এই মাটিতেই হয়ে এসেছে। মানুষ জাতির ভাব এমন, বিধবা পৃথিবীতে থাকতে দিচ্ছে এই ঢের। আবার তার চালচুলোর কথা ভাবাটা নেহাতি বিলাসিতা। অবচেতন কন্যার মা মেয়ের মাথার নিচে একটা শক্ত মতন পাথর দিলেন। মেয়েটা তার উঁচু বালিশ না হলে যে শুতেই পারত না। মায়ের মন কেঁদে উঠল হু হু করে, অথচ সেই মাকেও প্রাণ খুলে কাঁদতে দিল না প্রতিবেশী মহিলারা। বিধবা মেয়ে মানুষ মানেই অলক্ষী, তাদের জন্য চোখের জল ঝরানো সর্বনাশা কাজ। কন্যার মাকে জোর করে নিয়ে যাওয়া হলো কন্যার ঘর থেকে। সবচেয়ে বড় রাজকীয় ঘরটায় থাকা টুকটুকে বধূ আজ পড়ে আছে বাড়ির সবচেয়ে নোংরা ছোট ঘরটাতে, একদম একা, নিস্তব্ধ। স্বামীর মৃত্যুর পর থেকেই শুরু হলো অলোকানন্দার নির্বাসন। বিহারিণী মহল তুমুল হইচয়ে পরিপূর্ণ। মহলের জমিদার সুদর্শন ঘোষ আজ মৃত্যুবরণ করেছেন। গ্রামের ছোট বড় সকল জাতের মানুষ তাই ভিড় করেছে বিহারিণী মহল নামক বাড়িটিতে। গ্রামের মানুষ যেন খালি পেটে না ফিরে, তাই বাড়ির কিনারার বড় খালি জায়গাটাতে চলছে বিরাট খাওয়া দাওয়ার আয়োজন। খাওয়া দাওয়া বলতে চিড়ে, মুড়ি, দই, রসগোল্লা। মানুষ পেট পুড়ে খাচ্ছে আর নিয়েও যাচ্ছে সেগুলো। এলাকার জমিদার মরে গিয়েও কত কাজে লাগছে তাদের। বেঁচে থাকাকালীন মানুষটা বেশ সাহায্য করেছে গ্রামবাসীকে, সেই কথা কি ভোলা যায়? দইয়ের মাঝে জিব্বা ডুবিয়ে মানুষ খুব হাহুতাশ করছে জমিদারের জন্য। কত ভালোই না ছিল মানুষটা। অবশ্য চির পরিচিত প্রথা অনুযায়ী মৃত্যুর পর সকল মানুষই ভালো হয়ে যায়, জমিদারও সে প্রথার বাইরে না। অন্তর্মহলে যতটা কান্নাকাটি হওয়ার কথা ছিল তার একাংশ বোধহয় হচ্ছে না। শুধু কাঁদছে জমিদারের মা, খুব চিকন স্বরে সে কাঁদছে, কিন্তু হইচই হচ্ছে ভেতরে। তবে সেটা কান্না না, জমিদার সুদর্শন ঘোষের স্ত্রী অলকানন্দার মোটা মোটা স্বর্ণের গহনাগুলো ভাগ করা নিয়ে হচ্ছে সকল হইচই। বিধবা স্ত্রী তো আর গয়না পরতে পারবে না, তাই সেগুলো ঠিক ব্যবহার নিশ্চিত করতে ননদ ননাস যা লেগে গিয়েছে ভাগ বাটোয়ারায়। এমন ভাগ বাটোয়ারা নিয়ে বিরক্ত হলেন জমিদারের মা সুরবালা। বেশ বিরক্ত হয়ে গমগমে কণ্ঠে কিছুটা ধমকে সকলের উদ্দেশ্যে বললেন, তোরা থাম দেখি, গয়নাগুলো ভাগ করছিস কোন আক্কেলে শুনি? মরেছে তো আমার ছেলে, বউটা তো মরেনি, তবে তার জিনিস কেন ভাগ করছিস? সুরবালার কথাটা ঠিক পছন্দ হয়নি সবার। সুরবালার দেবর নন্দন মশাইয়েরও তেমন ভালো লাগেনি কথাখানা, তা ওনার গুমোট চেহারা দেখেই টের পাওয়া গেল। সাথে ভিড়িক্কি কণ্ঠে কপাল কুঁচকে বললেন, বউ ঠাকুরানী, বিধবা বউয়ের জন্য আপনারা তো দরদ বড়ই আশ্চর্য সৃষ্টি করছে। বউ এনেছেন মাস ঘুরল না, অথচ এখনই আপনার ছেলেকে খেলো, অলক্ষী মেয়ে মানুষ। ঠাকুরপো, এমন কথা বলো না। যার যতটুকু আয়ু তা খণ্ডন করার সাধ্য কারো নেই। তাই নাকি বউ ঠাকুরানী? বেহুলার গল্প তো শুনেছেন, সতী সাবিত্রী স্ত্রী বলে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। স্ত্রী চাইলে কি না পারে, আপনি মাথায় তুলবেন না ওই বউকে। সুরবালা আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই গ্রামের দুজন মহিলা ছুটে এলেন। ব্যস্ত কণ্ঠে সুরবালার উদ্দেশ্যে বললেন, গিন্নি, বউ তো চুল কাটতে চাচ্ছে না, একটু আসুন দেখি। ওই মেয়ে আমাদের কথা শুনছে না। বিধবা বউ চুল না কাটলে স্বামীর আত্মা শান্তি পাবে বলুন তো? সুরবালা কিছু বলার আগেই ফোড়ন কাটলেন নন্দন মশাই। মুখ ঝামটি মেরে বলল, অমন মেয়ের মুখে চুনকালি লেপে দেওয়া উচিত। কেবল বাড়ির বউ বলে কিচ্ছুটি বলছি না। নন্দন মশাইয়ের বাচন ভঙ্গিতে বিরক্ত হলো সুরবালা, কিন্তু কিছু বললেন না,
মাথা ঘোমটায় আরেকটু শক্ত হাতে টেনে গম্ভীর কণ্ঠে বললেন, চলো, আমিও যাচ্ছি সাথে। ওর চেতনা ফিরেছে কখন সেটা না জানিয়ে চুল কাটতে লাফালাফি করছো? চলো, আমি দেখছি। সুরবালা কথাটা বলে দুপা আগাতেই নন্দন মশাই কটাক্ষ করে বললেন, বিধবা মাগিগুলো এত ভাব কিসের কে জানি। সুরবালার শরীরটা ঘিন ঘিন করে উঠল। কথাটা সে শুনেও যেন শুনল না। বিধবা তো সে নিজেও। তার দেবর যে তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে তা বুঝতে বাকি রইল না তার। কিন্তু মিটমিট হাসি দেখা গেল গহনাপত্র ভাগ করা মেয়ে বউদের মুখে। কোথাও একটা নন্দন মশাইকে গোপন আশকারা দিলেন তাদের হাসি। ছোট আধো আবছা ঘরের এক কোনায় ঘাপটি মেরে বসে আছে অলকানন্দা। দুটো চোখ তার নিগার শূন্যতা, অথচ ঠাঁই মেলেনি অশ্রুর। তার জীবন সবসময় গতিশীল নদীর মতনে চঞ্চল। সেখানে বাসা বাঁধতে পারেনি নিস্তব্ধতা। অথচ স্বামীর মৃত্যু নামক শব্দটা তাকে টেনে নিয়ে ফেলেছে কুলবিহীন সমুদ্রে। এখান থেকে বাঁচার উপায় কি? নাকি এভাবেই পার করতে হবে জীবন তরী? প্রশ্নরা হামাগুড়ি খায়, অথচ চারপাশ হাতড়ে মিলে না উত্তর। অলকানন্দার মাথা ঝিমঝিম করে ওঠে। 16 বছরের জীবনটা কতটুকুই বা? ছোট একটা জীবন, অথচ জীবনের ভার আজ প্রায় 90 বছরকেও হার মানায়। অলকানন্দার ভাবনার মাঝে ঘরে হাজির হয় তার শাশুড়ি সুরবালা সহ আরো কয়েকজন মহিলা। সাথে তার খুড়তুতো যা ননদ দুজনও আছে। তাদের দেখেও অলকানন্দার ভাবাবেগ হয় না। সে আগের ন্যায় চুপটি করে বসে থাকে। ঘরের নিস্তব্ধতা ঠেলে প্রথম কথা তুলল সুরবালা। কণ্ঠ ধীর রেখে প্রশ্ন করে, বৌমা, তুমি চুল কাটবে না বলছ? অলকানন্দা উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। এতে বিরক্ত হয় তার ননদ পানকৌড়ি ও মনময়ূরী। পানকৌড়ি তো রেগে মেগে বলে ওঠে, বৌরানী, এ কেমন ব্যবহার তোমার? স্বামী মারা যাওয়ার কোনো শোকতাপ নেই তোমার মাঝে? এখন আবার চুল কাটতে চাচ্ছ না? এসব কেমন আচরণ? পানকৌড়িকে আশকারা দিয়ে মনময়ূরী বলে উঠল, আরে ছোট বংশের মেয়ে মানুষ তো, ওরা আচরণ বুঝবে কেমন করে? দুই বোন ঠোঁট টিপে হেসে উঠল। তাদের কথায় বিরক্ত হলো অলকানন্দার খুড়তুতো যা কৃষ্ণপ্রিয়া। এক হাত ঘোমটা টেনে নিবিড় কণ্ঠে বলল, আহা ঠাকুরছি, অমন করে বলছো কেন? মেয়েটা কষ্ট পাবে। তাতে তোমার এত দরদ কেন মেজু বউ? নাকি তোমারও ছোট বংশ বলে লেগে গেল গায়ে? কৌরি আর ময়ূরী যেন কৃষ্ণপ্রিয়াকে ছোট করতে পেরে বেজায় খুশি হলো। তাদের খুশিকে আর বাড়তে না দিয়ে ধমকে উঠল সুরবালা। চোখ রাঙিয়ে বলল, তোরা দুটিতে এক্ষুনি এখান থেকে বিদায় হবি। মেয়ে মানুষ নাকি তোরা? তাহলে আরেকটা মেয়েকে কিভাবে এত অপদস্থ করতে পারিস? তোদেরও তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে তো থাকিস না, বুঝবি কিভাবে বিবাহিত জীবনের যন্ত্রণা? সুরবালার কথায় খেপে গেল দুই বোন। দাঁত কিরমির করে বলল, জেঠিমা, বাড়ির মেয়েকে তুমি এসব বলতে পারো না। আমরা এ বাড়ির মেয়ে, আমাদের বাপদাদার ভিটে এটা। ওরাও তবে এ বাড়ির বউ, ওদের শ্বশুর স্বামীর ভিটে এটা। কোন কারণে ওরা তোদের কথা শুনবে? যা বলছি। কৌরি আর ময়ূরী দাঁড়ালো না এক মুহূর্ত। গুমোট চেহারা নিয়ে চলে গেল ধূপধাপ পায়ে। জেঠিমা সবসময় কড়া কথা বলে, তার সামনে কিছু বলা যায় না কখনো। সুরবালা আরেক পা এগিয়ে গেলেন, গম্ভীর কণ্ঠেই বললেন, চুল কাটবে না বলেছ তুমি? হ্যাঁ। অলকানন্দার অকপট উত্তর ভেসে এলো। ঠিক সেই মুহূর্তে দরজার সামনে উপস্থিত হয় তার পিসি শাশুড়ি লক্ষ্মী দেবী। নামে লক্ষ্মী হলেও কথায় ঝড়ের তীর। অলকানন্দার উত্তর তার কর্ণ অবধি পৌঁছাতে এসে তেতে উঠল। হাই হাই করে ছুটে এলো। অলকানন্দার বাহু নিষ্ঠুরভাবে টেনে চিৎকার দিয়ে বললেন, হায় হায়, এ কেমন অলক্ষ্মী মেয়ে মানুষ! স্বামীটা গেছে, এর কোনো কষ্ট নেই বুকে? কি রং ওর শরীরে! এই বউ, তুই চুল কাটবি না কেন? তোর শাশুড়ি, আমি তো বিধবা হওয়ার সাথে সাথে চুলগুলো কেটে ফেলে দিছি। আমরা কি মরে গেছি? এটা নিয়ম, চুল ফালাইতেই হইব। স্বামীর আত্মা না হয় শান্তি পাইব না। যে মরে গেছে তার আত্মার শান্তি খুঁজছেন পিসিমা, অথচ আমি বেঁচে আছি। আমার জীবনের আত্মার কথা ভাবছেন না? এই মেয়ে তো কি শান্ত বউ ছিল, তাই না? স্বামীটা মারা যেতে ওর মুখে খই ফুটছে যেন। সি কেমন মেয়ে মানুষ ও! শোন বউ, চুল তোকে কাটতেই হবে। চুল আমি কাটবো না পিসিমা, আমার শখের চুল এগুলো। লক্ষ্মীদেবী যেন রুষ্ট হলেন অলকানন্দার কথায়, তাই তৎক্ষণাৎ টেনে ধরলেন অলকানন্দার চুলের গোছা। হাঁটু ছাড়িয়ে যাওয়া চুলগুলো সব নিয়ে নেন নিজের হাতের মুঠোয়। ব্যথায় অস্থির হয়ে ওঠে মেয়েটা। সুন্দর মুখশ্রী লাল বর্ণ ধারণ করে। আকুতি মাখা কণ্ঠে বলল, আমার লাগছে পিসিমা, ছেড়ে দেন আমায়।
কিন্তু সেই আকতি শুনতে পায়নি পিসির মন। ছুটে আসে সুরবালা, নিজের ননাসের হাতখানা চেপে ধরে শক্ত কণ্ঠে বললেন, বড়দি, ছেড়ে দেন বউয়ের চুলগুলো। লক্ষ্মী দেবীর হেলদোল দেখা গেল না সে কথায়। সুরবালা আরো বার কয়েক ছাড়াতে বলার পরেও শক্ত হাতের মুঠো করে ধরে রেখেছে সে চুল। অতঃপর সুরবালা তার ননাসের হাতখানা টেনে ছাড়িয়ে দেন। ছামটি মেরে বলেন, বউ চুল কাটতে চাইছে না, কাটবে না, কেউ যেন জোর করতে আসে না। ছোট ভাইয়ের বউয়ের কথায় খেপে যান উনি। দাঁত কিরমির করে একবার সুরবালা আরেকবার অলকানন্দের দিকে তাকিয়ে বলে, চুল তো এই মেয়েকে কাটতেই হবে। যে নিয়ম আমরা করেছি সেই নিয়মও করবে না কেন? ছোট বংশের মেয়ের এত দেমাগ, ওর চুল থাকবে না। কথা শেষ করেই হনহনিয়ে বেরিয়ে গেল সে। মুখ নাক কুচকে বেরিয়ে গেল প্রতিবেশী মহিলারাও। ঘরে পড়ে রইল দুজন স্বামীহারা নারী, যারা আজ বেঁচে থেকেও মৃত। সুরবালা নিজের পুত্রবধূর কাছে গিয়ে জড়িয়ে ধরল মেয়েটাকে। সাদা শাড়িতে 16 বর্ষীয়া কন্যাকে স্বর্গের অপ্সরা থেকে কম লাগছে না। কি বিশাল চুলের গোছা মেয়েটার, হাঁটু অবধি সেই চুল। এত সুন্দর মেয়েটার জীবন কেবল থেমে যাবে বিধবা নামের বিধিনিষেধে? চঞ্চল তো কম ছিল না মেয়েটা। সে নিজে পছন্দ করে তার 30 বর্ষীয় ছেলের জন্য এই ছোট মেয়েকে এনেছিল। 1 মাসও হয়নি বিয়ের। মেয়েটা সবসময় উড়ে বেড়ানোর ইচ্ছা ছিল। একটা সাদা শাড়ির কি এমন ক্ষমতা যে উড়ে বেড়ানোর ইচ্ছাটা শিকল দিয়ে আটকাবে? অলকানন্দের চোখ পাথর। সে মিনমিন কণ্ঠে বলল, আমি চুল কাটবো না মা, আমি এমন সাদা শাড়ি পরবো না, না না। সুরবালার কান অবধি পৌঁছায় সে কথা। অতঃপর ভেসে আসে দীর্ঘশ্বাস। এ সমাজ বড্ড কঠিন যে, বিধবার ইচ্ছে এত সহজে সে সমাজ মানবে না। যুদ্ধ করতে হবে তার জন্য অনেক। ছোট অলকানন্দা পারবে তো? সংশয়ে বুক কেঁপে উঠল সুরবালার। বিহারিণী মহলে বিচার বসেছে। বিচারের বিষয়বস্তু হলো অভদ্র মেয়ে মানুষের চুল কাটা। অন্দরমহলে ছোটখাটো একটা বৈঠক বসেছে। অন্দরমহলের এক কোনায় দাঁড়িয়ে আছে অলকানন্দা। তাকে নিয়ে এই বৈঠকের আয়োজন। বাড়িতে পুরুষ মানুষ বলতে আছে অলকানন্দার কাকা শ্বশুর, খুড়তুতো দেবর, খুড়তুতো ননদের স্বামীরা এবং তার বাবা। আর বাকিরা সবাই মেয়ে। বিচার কার্যে সবচেয়ে অবদান বেশি লক্ষ্মী দেবীরই। তিনি হৈ হৈ করে রব তুলেছে বাড়ির বউ বেশ্যা। নয়তো স্বামী মারা যাওয়ার পর কারো মনে রং থাকে? নিশ্চয়ই পরপুরুষের সাথে দেহ মিলনের ধান্দা। রূপ না থাকলে পুরুষ মানুষ কি আর চেখে দেখবে? এমন আরো বিশ্রী বিশ্রী উদাহরণ দেখিয়েই এই বিচার কার্য সাজানো হয়। অলকানন্দা চুপচাপ। সে সুউচ্চ হিমালয়ে দাঁড়িয়ে আছে তার বিশালতা নিয়ে। মুখ খুললেন নন্দন মশাই। আপাতত বাড়িতে বড় বলতে সেই আছে, তাই বিচারের ভার আজ তার কাঁধে। নন্দন মশাই আরাম কেদারাখানায় আয়েসি ভঙ্গিতে হেলান দিয়ে অলকানন্দার দিকে দৃষ্টি ফেলে বললেন, তা বউ, তুমি নাকি চুল কাটবে না জানিয়েছ? নিজেকে তুমি কি ভাবো, বিরাট কিছু? নাকি সব তোমার পড়াশোনা জানা বলে অহংকার, নাকি অন্য কিছু? শেষের অন্য কিছু কথাটা যে ভীষণ বাজে কিছু উল্লেখ করেছে তা বুঝতে বাকি রইল না কারো। তার উপর কথাটা বলার সময় নন্দন মশাইয়ের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি এক রেখা দেখা গিয়েছিল। তা গোপন হয়নি অলকানন্দার দৃষ্টিতে, যা তাকে ভেতর থেকে আরেকটু কঠোর করল। সে শক্ত কণ্ঠে বলল, আমি কেবল আমার পছন্দকে মূল্য দিচ্ছি, তাই আমি চুল কাটতে চাচ্ছি না। ভরা বৈঠকে মেয়েদের এমন শক্ত কণ্ঠ অবশ্যই বেমানান। পুরুষের গালে তার চড় দেওয়ার নেই লাগে, যা রাগিয়ে দিল নন্দন মশাইকে। সে বিরাট এক ধমক দিয়ে বলল, তোমার আবার কিসের পছন্দ? হ্যাঁ, স্বামীর জন্য নারীরা সাজে, সেখানে স্বামী মরে গেছে, সেখানে তোমার এমন শখের কারণ দেখছি না বউ। কে বলেছে নারীরা স্বামীর জন্য সবসময় সাজে? কখনো কখনো তারা নিজের জন্য সাজে। আর আমি তো কেবল আমার চুলগুলোই রাখতে চাচ্ছি, যা একান্তই আমার। তাতে এত সমস্যা কিসের কাকা মশাই? অলকানন্দার কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। তেরে এলেন লক্ষ্মী দেবী। বৈঠকখানার একদম মাঝামাঝি এসে সে যেন উৎপাত শুরু করলেন। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে অগ্নিঝরা কণ্ঠে প্রায় চেঁচিয়ে বলল, এটা নিশ্চয় বেশ্যা হবে। অল্প বয়সে স্বামী মরছে তো শরীরে জ্বালা মেটাতে হবে না, তাই এমন রূপ ধরে রাখতে চাচ্ছে। মাগি মেয়ে মানুষ, তোর এত শোয়ার শখ? আপনি তো রূপ ধরে রাখেননি, তবু তো কত বিছানাতেই। বাকি কথা আর সম্পূর্ণ করল না অলকানন্দা, বরং খিলখিল করে হেসে বুঝিয়ে দিল অসম্পূর্ণ বাক্যের বাকি অংশের গতিকাব্য। সকলে হতভম্ব চোখে তাকিয়ে রইল অলকানন্দের দিকে। এই মেয়েটা যে এমন জবাব দিতে পারে
কেউ কল্পনাতেও বোধহয় ভাবেনি। সুরবালা বিস্ময় ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে নিজের সদ্য বিধবা পুত্রবধূর দিকে। এই তো সেদিন যখন মেয়েটাকে ঘরে তুলে আনলো, চারপাশে তুমুল শঙ্খধ্বনি, উলুধ্বনির শব্দে এক বিশাল আয়োজন যেন। মেয়েটা চোখ তুলে তাকালো না অবধি, মাথা নত করে এক হাত ঘোমটা টেনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়েছিল। শুভরাত্রির পরের দিন মেয়েটা দিন দুনিয়া ভুলে শাশুড়ির কাছে এসে বায়না জুড়ল তাকে যেন তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ স্বামীর সোহাগ নামক ব্যাপারটা তার কাছে ভীষণ অদ্ভুত আর যন্ত্রণাদায়ক লেগেছে। এমন সোহাগ তার চাই না। সুরবালা লাজ লজ্জার মাথা খেয়ে অবুঝ পুত্রবধূকে স্বামীর সোহাগের তাৎপর্য বোঝালেন, স্বামীর মর্ম বোঝালেন, অথচ সেই অবুঝ মেয়েটা কেমন যেন বুঝদার হয়ে গেল এক মাসে। সুরবালার ভাবনার মাঝে খেকিয়ে উঠলেন নন্দন মশাই। যতই হোক, তার সামনে তার বোনকে কেউ বিশ্রী ইঙ্গিত করলে সে কি আর চুপ থাকবে? লক্ষ্মী দেবী হক চুকিয়ে যান, দ্রুত প্রস্থান করেন সেখান থেকে। বৈঠক আয়োজন শেষ হয়ে যায়, বিচার কার্য সম্পূর্ণ হয় না। অলকানন্দার বাবা এগিয়ে এলেন, মেয়ের দিকে অগ্নি দৃষ্টি ফেলে ভয়ঙ্কর রকম ধমকে বললেন, শোন নন্দু, স্বামী মারা গেছে, বিধবা হয়েছিস, কথা হজম করতে শেখ। বাবা, বিধবাই তো হয়েছি, তাহলে মানুষ বেশ্যা বললে সে দায়ও কি মাথা পেতে নেব? মুখের কালি ধুয়ে ফেলা যায়, চরিত্রের কালি লাগলে কি উপায় তা উঠাবো বলো? তোকে কিন্তু তোর বাপের ভিটেতে ফেরত নেওয়া হবে না। ঘরে তোর আরো দুটো বিয়ের উপযুক্ত বোন আছে, সে কথা ভুলে গেলে চলবে না। একে তো বিয়ের 1 মাসের মাথায় স্বামী গেল, তার উপর তোর এমন বেহায়াপনার কথা শুনলে তোর বোনগুলোর বিয়ে দেব কিভাবে আমি? বিধবা মেয়ে ছেলের জন্য আমার ঘরের দোর বন্ধ, অলক্ষী মেয়ে মানুষ। কথাটা শেষ করেই ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে যান। অলকানন্দার বাবা যাওয়ার পানে তাকিয়ে রইল। কারো মৃত্যু কি কারো হাতে লেখা থাকে? অথচ তার স্বামীর মৃত্যুর জন্য পুরো সমাজ তাকে দায়ী করছে। সুরবালা এগিয়ে এলেন, পুত্রবধূর পিঠে হাত রেখে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে চুল কাটতে হবে না। আমার ছেলে মারা গেছে তাই বলে তোমার শক্ত আর গলা টিপে মারতে পারি না। অলকানন্দা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শাশুড়ির দিকে। বিয়ের পর শাশুড়ি তাকে দিয়ে মাছ কাটিয়েছে। অলকানন্দা মাছ কাটতে পটু ছিল না, তবুও ধমকে কাটিয়েছে মাছ, রান্না করিয়েছে, হাত পুড়ে গিয়েছে বলে 2-4টা কথাও শোনাতে ভুলেনি। অথচ সে মানুষ আজ হৃদয় পুড়ছে বলে মলম লেপে দিচ্ছে, সেখানে নিজের বাবা অবধি পুরানোর কাজ করেছে। সময়টা ঠিক গভীর রাত। দূর হতে বন্যপ্রাণীর গা ছমছমে ডাক রাতের বুকে কেমন রহস্যপট সৃষ্টি করছে। অলকানন্দা ছোট অগোছালো কাছারি ঘরের মাটিতে শুয়ে আছে, খিদেও পেট মুচড়ে আসছে, মাটি থেকে ঠান্ডা উঠছে। অলকানন্দা গুটিসুটি মেরে শুয়ে আছে সেই ঠান্ডা ঘরটাতে। পুরোপুরি ঘুমটা যখন লেগে গেল, ভীষণ বিশ্রী রকমের একটা অনুভূতি হলো শরীর জুড়ে, ঘনিষ্ঠ এক অনুভূতি। অলকানন্দার ঘুমিয়ে থাকা মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। এমন ঘনিষ্ঠ অনুভূতি সুদর্শন বেঁচে থাকাকালীন হতো, কিন্তু মানুষটা তো আর নেই। তবে এমন ছোঁয়া কার? তৎক্ষণাৎ চোখ খুলে ফেলল সে। চোখের সামনে আবছা আলোয় ভেসে উঠল খুড়তুতো দেবর মহোদয়ের কামুক চেহারাটা। অলকানন্দা দ্রুত গতিতে উঠে বসে, অবাক কণ্ঠে বলে, ঠাকুরপো, তুমি আমাকে এভাবে ছুঁয়েছ? মনোহর ক্ষুধার্ত বাঘের ন্যায় ঝাপটে ধরল অলকানন্দাকে, যেন বহুদিন পর মন মতো স্বীকার করতে পারবে। অলকানন্দা তাজ্জব, ভীত। ঠিক এই সময় কেমন প্রতিক্রিয়া করা উচিত তা ভুলে গেছে অলকানন্দা। মনোহর ততক্ষণে হাত রেখেছে মেয়েটার আঁচলে। অলকানন্দার সম্বিত ফিরে এলো। তৎক্ষণাৎ সে চিৎকার দিয়ে উঠল। মনোহর ভাবতেই পারেনি অলকানন্দা এত জোরে চিৎকার দিবে। ভেবেছিল বিধবা হওয়ার সাথে সাথে হয়তো কণ্ঠ উঁচু করার ক্ষমতাও হারিয়েছে। অথচ মনোহরের ভাবনাটাকে মেয়েটা মুহূর্তেই মিছে করে দিয়েছে। ঘুমিয়ে থাকা বাড়িটা মুহূর্তেই সজাগ হয়ে উঠল। চারপাশে জ্বলে উঠল কৃত্রিম আলোর রশ্মি। সকলে ছুটে এলো চিৎকারের আত্মকাহিনী জানতে। মনোহরের হাতে অলকানন্দার সাদা ধপধপে শাড়ির আঁচলটা। সকলের চক্ষু ছানা বড়া। রাত বিরেতে এমন দৃশ্য দেখবে বলে কল্পনাও করেনি কেউ। সুরবালা ছুটে এলো, মনোহরের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় শাড়ির আঁচলখানা। মনোহরের স্ত্রী কৃষ্ণপ্রিয়া নিজের স্বামীর দিকে তাকিয়ে থাকে মৃত চোখে। পুরুষের চরিত্র নারী দেখলেই বোধহয় গলে যাওয়া। লক্ষ্মী দেবী যেন মোক্ষম সুযোগটা পেল। ছি ছি করে একদলা থুতু নিক্ষেপ করলো মাটিতে, যেন অলকানন্দার চরিত্র এটারই যোগ্য। অলকানন্দার চোখ জুড়ে উপচে আসে অশ্রু স্রোত। শাশুড়ির গলা জুড়িয়ে নবজাতক শিশুর ন্যায় অভিযোগ করে বলে,
ও আমার সাথে খারাপ কাজ করেছে মা, ও বাজেভাবে আমার গায়ে ধরেছে। সুরবালা নিজের সন্তানের ন্যায় দেবরের ছেলের দিকে তাকিয়ে থাকে। ছেলেটার চরিত্র একদম বাপের মতো হয়েছে। বাপেরও যেমন এই বয়সে ছুকছুক স্বভাব, ছেলেটারও তাই। সুরবালা কিছু বলার আগে হামলে পড়ে লক্ষ্মী দেবী। মুখ ঝামটি মেরে বলে, আমার ভাইপোর তো খেয়ে দিয়ে কাজ নাই, রাত বিরেতে সধবা বউ ছেড়ে বিধবার কাছে আসবে। নিশ্চয় তুই ডেকেছিস বউ, এই জন্যই তো চুল কাটতে চাস না। রূপ ধরে রেখেছিস, পুরুষ মানুষকে সুযোগ দিয়েছিস, তাই এসেছে। এত ন্যাকামি করছিস কেন বাসা? নারী হয়ে পিসিমার এহেন কথা নিতান্তই হাস্যকর। একজন নারী কত সহজে আরেকজন নারীর গায়ে কালিছিটা করছে। অলকানন্দা বিস্তৃত ভঙ্গিতে তাকালো পিসিমার দিকে, অবাক কণ্ঠে বলল, আজ চুল কাটিনি বলে আমার সাথে ঠাকুরপুর করার অন্যায়ের বিচার হবে না পিসিমা? না বউ, হবে না। মনোহর বিজয়ী ভঙ্গিতে বাঁকা হাসলেন, যেন কোনো রাজ্য জয় করে এসেছে। কৃষ্ণপ্রিয়া স্বামীর সে হাসির দিকে তাকায় ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে। একজন মানুষকে ঠিক কতটা ঘৃণা করা উচিত তা জানা নেই ওর, কিন্তু ও পৃথিবীর সমান ঘৃণা ঢেলে দিল স্বামীর নামে। একজন স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন। সুরবালাও কিছু বলতে পারলেন না। কিছু বললে হইচই হলে ঘরের কথা বাইরে যাবে, বদনামটা লেখা হবে বিধবা মেয়েটার নামেই। কারণ এই মাটিটা নরম, আর মানুষ নরম মাটিতে খামচে ধরতে পছন্দ করে। অলকানন্দা শাশুড়ির পানে তাকায় বিচারের আশায়, অথচ মানুষটা নির্জীব। অলকানন্দার ভেতর কেমন কঠোর এক সত্তা জেগে ওঠে। নরম কোমল মেয়েটা কঠোর হয়ে ওঠে নিমিষেই। কেমন শক্ত কণ্ঠে আবার জিজ্ঞেস করে, ঠাকুরপুর বিচার হবে না তাই তো পিসিমা? না। লক্ষ্মীদেবীর তৎক্ষণাৎ উত্তর। লক্ষ্মীদেবীর উত্তর দিতে দেরি অলকানন্দা ছুটে বেরোলো ঘর জুড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই কোথা থেকে একটা মাঝারি আকারের কেচি এনে কেটে ফেলল গভীর রহস্য মাখা বিরাট চুলের গোছাটা। ঘাড় অবধি চলে এলো অসম্ভব সুন্দর সেই চুলের গোছা। সেই চুলের ভাজে একসময় মুগ্ধ হতো কত শত পুরুষ, এমনকি নারীও। সে চুল আজ ভীষণ অবহেলায় গড়াগড়ি খাচ্ছে মাটিতে। সবাই হতবম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। সবগুলো চুল ঘাড় অবধি করে শান্ত হলো মেয়েটা। দূরে ছুঁড়ে মারলো হাতের ধারালো কেচিটা, যা মাটিতে পড়ে বিরাট শব্দ তুলল। অলকানন্দার চোখ এখন আগুন ঝরে পড়ছে। পিসিমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। কণ্ঠ প্রয়োজনের তুলনায় শীতল করে বলল, এবার বিচার হবে তো পিসিমা? লক্ষ্মীদেবীর গলা যেন শুকিয়ে এলো। অলকানন্দার শীতল কণ্ঠ কাঁপিয়ে দিল তার শিরক। ভুল করেও মুখ ফুটে সে না শব্দটা উচ্চারণ করতে পারল না। প্রকৃতিতে তখন ভারী বর্ষণ, গাছপালা সব ভিজে একাকার। বৃষ্টির ফোঁটা যেন নৃত্য করছে দুহাত তুলে। ঘন ঘন বজ্রপাতও হচ্ছে। কি বিকট শব্দ, কি বিকট ঝংকার সেই বজ্রপাতে। প্রকৃতি থেকে শুরু করে মানুষসহ ভীত হচ্ছে এমন হুঙ্কারে। মধ্যরাত্রিরে বিহারিণী মহলের বিরাট বৈঠকখানা জুড়ে আবার শুরু হলো বিচার কার্য। এখন আর নন্দনমশাই আরাম করে আরাম কেদারায় বসে নেই। এখন তার কপালে চিন্তাদার গাঢ় ভাঁজ। বৈঠকখানার এদিক থেকে ওদিক হাঁটছেন গুরুগম্ভীর ভাবে, দুহাত পেছনে নিয়ে। সবাই দাঁড়িয়ে আছে নিশ্চুপ ভঙ্গিতে, যেন এখনো নীরবতায় শ্রেয়। নন্দনমশাই বোধহয় হাঁটতে হাঁটতে কিছু ভাবলেন, অতঃপর কণ্ঠ কঠিন করে বললেন, বউ, তোমার অভিযোগ আমার পুত্র মনোহর তোমার শয়নকক্ষে গিয়েছিল, তাই তো? অলকানন্দ শক্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। তুমি তোমার কক্ষের দৌড় দেওনি কোন আশাতে? এতক্ষণ দৃষ্টি নিচের দিকে সীমাবদ্ধ থাকলেও উক্ত কথা কর্ণগোচর হতেই চোখ তুলে তাকালো অলকানন্দা। এত বাজে রকমের প্রশ্ন তার পিতৃতুল্য শ্বশুর করতে পারে সে বোধহয় কল্পনাতেও ভাবেনি। ভাইয়ের মোক্ষম সময়ে মোক্ষম প্রশ্নে খুশি হলেন লক্ষ্মী দেবী। মাথায় ঘোমটা টানা আঁচল দুলাতে দুলাতে বলল, পুরুষের সোয়া পাওয়ার শখ আবার শুতে গেলে সমস্যা। তা বউ, নন্দনের প্রশ্নের জবাবটা দে। দোরটা খুলে রেখেছিলে কার জন্যে? অলকানন্দা শাশুড়ির পানে তাকালো। সুরবালার দৃষ্টিও কঠিন। অলকানন্দা চোখ ঘুরিয়ে চাইল কৃষ্ণপ্রিয়ার দিকে। স্বামীর আচরণে মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে, তা তার চোখ মুখে স্পষ্ট। বাড়িতে রয়েছে ননদ নন্দাইরা। এমন ভরা সম্মানের বাজারে নিজের সম্মানহানি তা বড্ড গায়ে লাগলো অলকানন্দার। সে শক্ত চোখে নিজের পিসি শাশুড়ির দিকে তাকিয়ে বলল, যে যেমন অন্যকে তেমন ভাবা মনুষ্য জাতির স্বভাব পিসিমা। তবে যাই বলুন, দুধ আর ঘোল যেমন এক জিনিস না, তেমন আপনার চরিত্র আর আমার চরিত্র এক নয়।
লক্ষ্মী দেবী হজম করতে পারলেন না এমন চিরন্তন সত্য কথাটা। তেড়ে এলেন বউয়ের দিকে, বাহু খামচে ধরে বললেন, স্বামীটা মারা গেছে একটা দিনও কাটেনি, এখনই এত কথা এ বেদবা মেয়ে মানুষের? এই মেয়ে এ বাড়িতে থাকলে ঘোর অনর্থ ঘটবে, তার বলার অপেক্ষা রাখে না নন্দন। খুব শীঘ্রই এই মেয়ের ওর বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। নন্দন মশাই বিজ্ঞ মানুষের মতো উপর নিচ মাথা নাড়ালেন, যেন সে লক্ষ্মী দেবীর প্রস্তাবটাই এতক্ষণ ভাবছিলেন। অলকানন্দা শূন্য চোখে তাকালো পিসির দিকে, ক্ষীণ স্বরে বলল, এতক্ষণ তো আমার চুলের দোষ ছিল পিসিমা, চুল কেটেছি, তবুও বিচার পাবো না? তা তো মানা যায় না। লক্ষ্মী দেবী ভ্রু কুচকাল এহেন কথায়। সন্দিহান কণ্ঠে বলল, তাহলে তুই কি চাস বউ? বিচার করুন। ঠাকুরপো ঘরে স্ত্রী রেখে কোন কারণে আমার ঘরে এসেছিল সেই কৈফিয়ত নিন, তাহলে আপনাদের সংশয় ঘুচবে। মনোহর এগিয়ে এলো, ব্যস্ত কণ্ঠে নিজের নির্দোষ প্রমাণ করার জন্য বলে উঠল, আমি মোটেও আপনার ঘরে যেতে চাইনি বৌরানী, আপনিই তো আমাকে ডাকলেন। কৃষ্ণপ্রিয়াও শুনেছে সেই ডাক, তাই না গিন্নি? শেষের প্রশ্নখানা সে নিজের স্ত্রী কৃষ্ণপ্রিয়ার দিকে তাকিয়ে করলেন। মেয়েটা আকস্মিক প্রশ্নে হতবিহ্বল হলো, চারপাশ হাতড়ে খুঁজে বেড়ালো উত্তর, অথচ শূন্য হাতে তাকে ফিরিয়ে দিয়েছে নিয়তি। সে উত্তর না পেয়ে নিস্তব্ধ চোখে কেবল চেয়ে রইল। উত্তর দিল অলকানন্দা, আমি তোমাকে ডাকিনি ঠাকুরপো। কৃষ্ণপ্রিয়ার মুখে সেই উত্তর দিচ্ছে, মিছে কথা বলার কোনো প্রয়োজন নেই। ডেকেছিলে তো দিদি, তুমি তুমি তো ডাকলে, ঝড় আসছে তাই ভয় করছে বলে ডাকলে, এজন্যই তো উঠে এসেছিলেন তিনি। বাইরের ভয়ঙ্কর বজ্রপাতের চেয়ে নির্মম ছিল কৃষ্ণপ্রিয়ার মিছে কথার স্বীকারোক্তি। বিস্ফোরিত ন্যায় অলকানন্দা তার জার পানে চাইল। এই 1 মাসে মেয়েটার সাথে তার দারুণ সখ্যতা গড়ে উঠেছিল। তার বয়সের চেয়ে 2 বছরের ছোট কৃষ্ণপ্রিয়া হয়ে উঠেছিল তার গল্পের ঝুলি। অথচ মেয়েটা কিনা এতটাই স্বামী ভক্ত যে আরেকটা মেয়েকে মুহূর্তে চরিত্রহীন প্রমাণ করতে এক মুহূর্তও ভাবল না। লক্ষ্মীদেবীর মুখে দেখা দিল আনন্দ উৎসব, সাথে পানকড়ি আর ময়ূরীও বেজায় খুশি হলো। পানকড়ি তো বলেই উঠল, বৌরানী, শরীরে এত খিদে? বললেই তো পারতে। বললে কি তুমি তোমার স্বামীকে পাঠাতে শালিকা? পানকড়ির কথার হাস্যরসিকভাবে মারাত্মক উত্তরটা দিলেন মনময়ূরীর স্বামী প্রসাদ। পানকড়ির ঠাট্টা যেন মাঠেই মারা গেল। মনময়ূরী নিজের স্বামীকে কিছু বলতেও পারল না, কারণ মানুষটা বড্ড গম্ভীর এবং রাগী। তার বাড়ির এমন তামাশা যে মানুষটার মোটেও পছন্দ হচ্ছে না তা সে জানে, তাই তো স্বামীর সামনে দুটো কটু কথা বলতে চেয়েও বলতে পারলেন না। তুমি মিথ্যে কথা বলে স্বামীকে লুকাচ্ছ ছোট যা, তোমার চেয়ে ভালো আর কেউ কি জানে তার চরিত্রের কথা? অলকানন্দের প্রশ্নের উত্তর দিল না কৃষ্ণপ্রিয়া, মাথা নত করে রাখল কেবল। নন্দন মশাই বিজয়ী হাসি হেসে বললেন, তোমার চরিত্র ঠিক করো বউ, তোমার জন্য পুরুষ মানুষ খারাপ হচ্ছে, স্বামী মরেছে, এখন এক মনে ধ্যান করো স্বামীর জন্য, এসব কেচ্ছা কাহিনী করো না। অলকানন্দা উত্তর দিল না সে কথার। ধীর গতিতে 1 পা 2 পা করে এগিয়ে গেল মনোহরের কাছে। মনোহরের চোখ মুখে তখনও দেখা মেলেনি অনুশোচনার। সে রাজার ন্যায় গোফগুলো ঘোরাচ্ছিল। অলকানন্দা স্থান কাল পাত্র বিচার না করেই তার চেয়ে 12 বছরের বড় পুরুষটার গালে বসিয়ে দিল সপের চর। এক চরে ক্ষান্ত রইল না, পরপর আরও একটা চর বসিয়ে দিয়ে তবেই নীরব হলো। উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। তুমুল বৃষ্টির শব্দ ছাপিয়ে চরের শব্দটা ভয়াবহ শোনালো। লক্ষ্মীদেবী যেই না তেড়ে আসতে নিলেন, অলকানন্দার সামনে ঢাল হয়ে দাঁড়ালো সুরবালা। বিধবার সাদা আবরণে ঘেরা শক্ত খোলসের নারীটা থামিয়ে দিল তার ননাসকে। অতঃপর তার দেবর নন্দন মশাইয়ের দিকে তাকিয়ে রুক্ষ কণ্ঠে বললেন, ঠাকুরপো, এই বিচার কার্য এখানেই সমাপ্তি টানলে সকলের মঙ্গল হবে। আশা করি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছ? বউ ঠাকুরাইন, আপনি আপনার চরিত্রহীন পুত্রবধূরই পক্ষ ধরছেন? আমি সত্যের পক্ষ ধরছি, আর তুমিও যেন আমার সত্যটাই রত্ন। নন্দন মশাই আর কথা আগানোর সাহস পেলেন না, হাত গুটিয়ে চলে গেলেন নিজের ঘরে। একে একে বিদায় নিল সকলে। বিশাল ঘরটাতে কেবল দাঁড়িয়ে রইল অলকানন্দা ও সুরবালা। সকলে প্রস্থান নিতেই শক্ত পাহাড়ের ন্যায় অলকানন্দা ভেঙে পড়ল। শাশুড়ির পা জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। বাঁচতে চাওয়ার তুমুল তৃষ্ণা নিয়ে বলল, মা, আমি সত্যি ঠাকুরপোকে ডাকিনি, আমাকে বাঁচান, ওরা বাঁচতে দিবে না আমায়। সুরবালা পুত্রবধূর মুখ চেপে ধরে, শক্ত কণ্ঠে বলে, কান্নার শব্দ যেন বাইরে না যায়।
ওদের বুঝতে দেওয়া যাবে না তোমার কান্না পায়, তাহলে কিন্তু তোমাকে ওরা আর হাসতে দেবে না। আর আমি জানি তুমি সত্য বলছো। মনে রেখো, তুমিই সত্য, তুমিই সুন্দর। আর সত্যের সৌন্দর্যতা তোমার ভেতরে আছে, যা এ বাড়ির বাকিদের ভেতরে তেমন দেখা যায় না। বিহারিণী মহলটার সাথেই লাগোয়া ঘাট। রাজকীয় সেই ঘাট কারুকার্যে শোভিত, মনোমুগ্ধকর। সেই ঘাটের শেষ সিঁড়িতে পা ডুবিয়ে বসে আছে অলকানন্দা। সাদা শাড়িটা কাঁধ গলিয়ে টলটল জলে ভাসছে, মনে হচ্ছে সাদা পদ্ম। অথচ এই সাদা শাড়িরই এত শক্তি যে একটি নারীর শখের চুল অবধি বিসর্জন দিতে হয়েছে। মনে হয় যেন জীবিত মানুষের কাফন এই শাড়ি। অলকানন্দা চোখ বন্ধ করে শ্বাস নিল। চোখের সামনে ভেসে উঠল তার বৈবাহিক রঙিন জীবন। রঙিন জীবনটার নামটা কি রঙিন ছিল। বাস্তবিক অর্থে সেখানে ঠাঁই মিলেছিল বিষণ্ণতার। প্রথম যেদিন স্বামীর ঘরে এলো, বাবার নড়বড়ে কুঁড়ে ঘর রেখে যেন মনে হয়েছিল রাজপ্রাসাদ এসেছে। চারপাশে কত আলোকসজ্জা। সেই আলো দেখে ভেবেছিল তার জীবন বোধহয় আলোকিত হয়ে গেছে। কিন্তু তার ভাবনা বেশিক্ষণ স্থায়ী পেল না। স্বামী তাকে কেবল ভোগ বস্তু ছাড়া কিছুই ভাবেনি। সারাদিন নতুন বধূর কোনো খোঁজ না নিলেও রাতে সোহাগের নামে করেছে নির্মমতা। সবটাই মুখ বুজে নিয়েছে সে, কিন্তু তবুও সে থাকতে চেয়েছিল সেই যন্ত্রণা নিয়েই। কিন্তু ভাগ্য তার বেলাতেই নিষ্ঠুর। অপরাহ্নের শেষ ভাগ সময়টা। আবারও আবহাওয়া জানান দিচ্ছে বৃষ্টি আসবে বোধহয়। বাড়ির অন্দরমহলে জ্বলে উঠেছে কৃত্রিম আলোর রোশনি। অলকানন্দার দৃষ্টি স্থির জলের পানে। হঠাৎই তার পিঠে শীতল হাতের ছোঁয়া পেল। অলকানন্দার শরীর কেঁপে উঠল অপরিচিত ছোঁয়ায়। সে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। পেছনে ফিরতেই হালকা আলো আধারের রং মিশেলে দেখতে পেল মনোহরের কামুক চেহারাখানা। কি বিশ্রী হাসি তার! অলকানন্দার লতার মতন অঙ্গখানা কেঁপে উঠল সেই দৃষ্টিতে। মনোহর অলকানন্দার ডান হাতের বাহুতে শক্ত মুঠো ধরল। অলকানন্দার বাহু গলে পড়ে থাকা আঁচলে দৃষ্টি নিয়ে মুষ্টিবদ্ধ করে বলল, বউ ঠাকুরাইন, দাদা চলে গিয়েছে 3 দিন তো হলো। তোমার তৃষ্ণা জাগে না সোহাগ পাওয়ার? ঠাকুরপো, তোমার দুঃসাহস দেখে আমি হতবম্ব। সেদিন চরের কথা ভুলে গিয়েছ? অলকানন্দার অগ্নিঝরা কথার বিনিময়ে মনোহর শীতল। অলকানন্দার ভিজে আঁচলটা তুলে নিজের নাকের সামনে ধরল। বেশ জোরে শ্বাস নিল, যেন আঁচল থেকে নিংড়ে নিল সকল অমৃত। অলকানন্দা প্রতিবাদ করল না। মুচকি হেসে জিজ্ঞেস করল, আঁচলে কিসের ঘ্রাণ পাচ্ছ ঠাকুরপো? মনোহর বড্ড অবাক হলো। এত নিবিড় তো অলকানন্দার আচরণ হওয়ার কথা ছিল না। মনোহরকে চুপ থাকতে দেখে অলকানন্দা আবারও বলল, আমার মৃত স্বামীর অস্তিত্বই আঁচল জুড়ে। আমার শখের মৃত্যুর শ্মশান এখানে। পাচ্ছ আমার অস্তিত্ব পুড়ে যাওয়ার ঘ্রাণ? মনোহর তৎক্ষণাৎ ছেড়ে দিল আঁচলটা। তন্মধ্যে ঘাটে উপস্থিত হলো কৃষ্ণপ্রিয়া। আঁচল ছাড়া দৃশ্য দৃষ্টিগোচর হয়নি তার। তাই তো ভীষণ অবাক কণ্ঠে বলল, দিদি, তোমরা এখানে? অলকানন্দের দৃষ্টি শীতল। খিলখিল করে হেসে বলল, তোমার স্বামী তো আমার দেহে তৃষ্ণা মেটায়। সেদিন তো তুমিই বললে ভরা সভায় আমি তোমার স্বামীকে ডাকি। দোষ না করে দোষের ভাগীদার হলাম, তাই ভেবেছি আজ ডেকেই ফেলি। তোমার তো আর সমস্যা নেই তোমার স্বামী কোথাও গেল না গেল তা নিয়ে, তাই ভাবলাম আমার তৃষ্ণাও মিটিয়ে ফেলি। কি বলো? কথা শেষ করে মনোমুগ্ধকরভাবে হাসল অলকানন্দা। সে যেন কোনো গভীর রহস্য, কোমল কিন্তু ভয়ঙ্কর। মানুষের মৃত্যুর দিনগুলো বোধ করি দ্রুত অতিক্রম করে। সুদর্শন জমিদারের মৃত্যুর পর চলে গেল 4 দিন। আবারও গ্রামের মানুষদের জন্য বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। আজ বিহারিণী মহলের চুলার আগুন ধরানো হবে। সেই আয়োজনেই চলছে অন্দরমহলে। দেখে বোঝার উপায় নেই এ বাড়িতে কেউ মারা গিয়েছে। মনে হচ্ছে যেন বাড়ির একমাত্র কন্যার বিয়ের আয়োজন। কি বিশাল করে শুরু হয়েছে সে আয়োজন। অলকানন্দা ভর দুপুরে শাড়ির আঁচল মেলে মাটিতে শুয়ে আছে। সাদা শরীরে সাদা শাড়িটা যেন ভয়ঙ্কর রকমের সৌন্দর্য সৃষ্টি করছে। এর মাঝে দরজায় কড়া নাড়ল কেউ। অলকানন্দার কুলবিহীন ধ্যানের সমাপ্তি ঘটল কড়া নাড়ার শব্দে। সে উঠে বসল। কণ্ঠ খানিকটা উঁচু করে প্রশ্ন করল, কে? বাইরে থেকে সাবধানী পুরুষালী কণ্ঠ ভেসে এলো, অলকানন্দা, দোর খুলুন, আমি প্রসাদ। পরিচিত কণ্ঠ পেতেই অলকানন্দা উঠে দাঁড়ালো। তার ননদের স্বামী প্রসাদ
সম্পর্কে তার ছোট হলেও তাকে সবসময় নাম সম্বোধন করে ডেকেছে। মানুষটার এক কথা, অলকানন্দা আমার বড্ড ছোট, ওকে সম্বোধন করতে আমার বড় সংশয় হয়। যেহেতু প্রসাদ ভীষণ রাগী ও গম্ভীর, সেহেতু তার মতের বিপরীতে গিয়ে কেউ আর মত প্রকাশ করেনি। অলকানন্দা অলস পায়ে দরজা খুলল। দরজা খুলতেই প্রসাদের শুভ্র চেহারায় বিন্দু বিন্দু ঘাম উকি দেওয়া দেখতে পেল। খুব ব্যস্ত হয়তো লোকটা। অলকানন্দার দৃষ্টিতে দৃষ্টি মিলল প্রসাদের। দুজনেই কিছুটা অস্বস্তিতে পড়ল। অলকানন্দা দরজা থেকে সরে দাঁড়ালো, ছোট কণ্ঠে বলল, ভেতরে আসুন। প্রসাদ ব্যস্ত পায়ে ভেতরে ঢুকল। সাবধানী চোখে চারপাশে একবার তাকিয়ে নিল, যা তার কঠোর স্বভাব চরিত্রের সাথে একদমই বেমানান। অলকানন্দা চারপাশে তাকালো, ক্ষীণস্বরে বলল, কিছু দরকার? আপনার তো স্কুলের কোনো খোঁজ খবর নেই। আগামী সপ্তাহে আপনাদের পরীক্ষা শুরু হবে। অলকানন্দা কথার বিপরীতে বড় বড় চোখে চাইল। বিয়ের পর স্কুলের কথা তো প্রায় ভুলেই বসেছে। শ্বশুরবাড়ির চাপে বই নিয়ে বসার কোনো সুযোগ হয়নি। কি পরীক্ষা দিবে সে? মাত্রই তো নতুন ক্লাসে উঠল, নতুন বই তো বড্ড অপরিচিত। তার উপর বর্তমান পরিবেশের অবস্থা যা, আদৌ সে পরীক্ষা দিতে পারবে কিনা সন্দেহ। নিজের ঝামেলা ভারাক্রান্ত জীবনের কথা ভাবতে হতাশ শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। অলকানন্দাকে চুপ থাকতে দেখে প্রসাদ আবারও তাড়া দিল। তাড়া দিয়ে বলল, কি করবেন ভাবছেন? বেশি দিন তো নেই। আমি যে কিচ্ছুটি পারি না, তার উপর এবাড়ির মানুষদের তো দেখছেন, তারা দিবে যেতে। আপনি তাদের কথা কেন ভাবছেন? বড় আশ্চর্যজনক তো। যারা আপনার কথা বিন্দুমাত্র চিন্তা করে না, তাদের নিয়ে আপনার চিন্তা। অলকানন্দা চুপ হয়ে গেল। ঠিক কি উত্তর দিবে সে ভেবে পেল না। তাকে চুপ থাকতে দেখে কথা বলল প্রসাদ, আপনার স্কুলে পড়ানোর দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না, আমি তো সেই স্কুলেরই একজন মাস্টার। আপনার সকল পড়া আমি নিয়ে আসব, চিন্তা করবেন না। প্রসাদের দিকে অলকানন্দা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। প্রসাদকে সে বিয়ের আগে থেকেই চেনে, তার স্কুলের শিক্ষক সে। বিয়ের পর সম্পর্ক হয়েছে ননদের স্বামী। অলকানন্দা মুচকি হেসে বলল, চিরজীবন কৃতজ্ঞ থাকব। আপনার সাদা শাড়িতে চক্ষু ঝলসে ছাই হওয়ার মতো সুন্দর লাগে, তবে তার সাথে মনে হয় ভীষণ ভেঙে যাওয়া মানুষ। সেই প্রথাটা পাল্টানোর উপায় নেই। সাদাতে আপনাকে বড্ড বিষণ্ণ লাগে, অথচ আপনার চরিত্রের সাথে বিষণ্ণতা বড্ড বেমানান। প্রসাদ এক নিঃশ্বাসে কথা বলে প্রস্থান নিল, যেন কথাখানা বলার পর সে অলকানন্দার চোখে চোখ মেলাতে পারবে না। অলকানন্দ ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে বোঝার চেষ্টা করলো মানুষটা তাকে কি বলে গেল। বিশাল আয়োজন উঠান জুড়ে। বিকেল নেমেছে ধরার বুকে। গ্রামের সকলের খাবার শেষ হওয়ার পর খাবার খেলো বাড়ির মানুষ। সব শেষে খাবার জুটল অলকানন্দার ভাগ্যে। একটানা ফল খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে তার। তাও দিনে একটা কি দুটো, বেশি ফল পাওয়া যায় না। স্বামীর মৃত্যুর পর স্ত্রীদের বাকি জীবন নাকি সংযম করে কাটাতে হয়, আর সেক্ষেত্রে স্বল্প পরিমাণ আহার করতে হবে। আবারও অলকানন্দার ঘরের ধারে শব্দ হলো। বাইরে থেকে তার ননদ মনময়ূরী উচ্চকণ্ঠ ভেসে এলো, এই যে বৌরানী, সারাদিন দৌড় দিয়ে রেখে কি করো? এমন তো না ঘরে স্বামী আছে তার সাথে সোহাগ করছো? দৌড় খোলো। অলকানন্দা দাঁড়িয়েছিল তার নড়বড়ে জালনার কোণ ঘেঁষে। ননদের এমন তুচ্ছ ঠাট্টা গা ঘিন ঘিন করে উঠল তার। তন্মধ্যে বাইরে থেকে আবারও হাঁক ছেড়ে ডাকলো মনময়ূরী, তাড়াতাড়ি দৌড় খুলে বাইরে আসো দেখি, তোমার স্বামীর নামে যজ্ঞ হচ্ছে, সেখানে ডাকছে তোমাকে। তাড়াতাড়ি আসো, কাপড়টা বদলে শুদ্ধ বস্ত্র পরে আসবে, আমি যাই। অলকানন্দা চুপ করেই রইল। যখন সে অনুভব করলো দরজার সামনে আর দাঁড়িয়ে নেই মেয়েটা, ঠিক তখন সে দরজাখানা খুলল। এপাশ থেকে ওপাশ তাকালো। বাড়ির বউ মেয়ে ঝি হতে কারো দেখা পেল না আশেপাশে। সাবধানী পায়ে বেরিয়ে গেল সে। মনের মাঝে উত্তাল ঢেউ। একটা ভিন্ন কিছু করার ইচ্ছা তাকে নাড়িয়ে দিচ্ছে। সুদর্শনের মৃত আত্মার শান্তি লাভের আশায় বেশ ধুমধাম করে হচ্ছে যজ্ঞ। বাড়ির সকলের সে কি চিন্তা, সে কি উৎকণ্ঠা। যজ্ঞ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, না হলে ছেলেটার আত্মা যে শান্তি পাবে না। অথচ যে মেয়েটা বেঁচে রইল বিধবা নামের অভিশাপ নিয়ে, তার আত্মার কোনো চিন্তাই যেন নেই কারো। সকলের ভাব এমন যে স্বামীর সাথে সাথে মেয়েটাকে চিতায় চড়ায়নি, এটাই তো অনেক। যজ্ঞ প্রায় শেষের দিকে। বড় বড় ব্রাহ্মণরা এক ধ্যানে যজ্ঞ করছে।
অতঃপর আবারও যখন অলকানন্দে ডাকার কথা উঠল, তখনই বড় রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে খোলা জায়গায় এসে দাঁড়ালো অলকানন্দা। চোখ ধাঁধিয়ে গেল সকলের, গায়ের ভেতর যেন শিরশির করে উঠল ভয়ঙ্কর কোনো অস্তিত্ব। কেঁপে উঠল উপস্থিত সকল মানুষজন। স্তব্ধ পরিবেশে বজ্রপাতের ন্যায় চিৎকার করে উঠল পুরোহিত। যজ্ঞ ছেড়ে দাঁড়িয়ে গেল সে, দুহাত তুলে বারবার করে বলতে লাগলো, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। সদ্য বেধবা মেয়ে ছেলে কিনা লাল বস্ত্র পরিধান করিয়াছে। হে ঈশ্বর, ক্ষমা করো তুমি এ পাপ। রুষ্ট হইও না ঈশ্বর, তুমি রুষ্ট হইও না। যজ্ঞ ছেড়ে দাঁড়িয়ে গেল বাকি সদস্যরাও। লক্ষ্মীদেবী তো দৌড়ে এলেন অলকানন্দার নিকট, দুহাত মুখের মাঝে চেপে ধরলেন অপ্রত্যাশিত ঘটনায়। স্তব্ধ ভঙ্গিতে বলল, স্যা বউ, এ কি অলক্ষী কাজকর্ম? তুই বেধবা মেয়ে মানুষ কিনা পড়েছিস লাল কাপড়? তোর ভয় কি একবারও বুক কাঁপলো না? আরে স্বামীটা খেয়েছিস 4 দিনও তো হয় নাই। অলকানন্দা যেন পাথর, লাল শাড়িতে দাঁড়িয়ে থাকা জীবিত পাথর। ছুটে এলেন অলকানন্দার মা। মেয়ে জামাইয়ের যজ্ঞতে তিনিও উপস্থিত ছিলেন। মেয়ের এমন ভয়ঙ্কর কর্মকাণ্ডে বিস্মিত তিনি নিজেও। সে ব্যস্ত পায়ে এগিয়ে এলেন, মেয়ের হাত ধরে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, তোর স্বামী নেই আর, কার জন্য তুই এমন রঙিন কাপড় পরেছিস? কেন মা, আমি নিজের জন্য কি এটা পরতে পারি না? হায় হায় গো, এ মেয়ে তো দেখি বংশকে নির্বংশ করে ছাড়বে। এই পাপ তো মরলেও যাবে না। ঠাকুর মশাই, আপনি বিধান দেন, কি করতে হবে? এ মেয়ে উন্মাদ হয়ে গেছে। স্বামী মারা যাওয়ার পর সে অদ্ভুত কাজ করছে। নন্দন মশাইয়ের কথার বিপরীতে ব্রাহ্মণ মাথা নাড়ল। অলকানন্দার পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে বলে, ওকে ওর স্বামীর সাথেই দাহ্য করা উচিত ছিল। ও স্বামীর শোকে বোধহয় পাগল হইয়া গিয়াছে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? তোমাদের এই পুত্রবধূকে ওর স্বামীর পাশেই দাহ্য করো। ও যে ঘোর অন্যায় করেছে। জীবিত অবস্থায় ওর দেহে আগুন জ্বালিয়ে দিলেই সেই পাপ পুড়ে যাবে, না হয় তোমার বংশের জন্য বিপদ ডেকে আনবে। পুরোহিতের কথায় উপস্থিত সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। উদ্বেগ দেখা দিল না অলকানন্দার দেহে। সে যেন দেখতে চায় রঙিন হওয়ার জন্য তাকে কতটুকু পড়তে হবে।